students, in our last classes we have discussed plenty of things about tense and their uses. আজকে আমি সেই জায়গা থেকেই রিজিউম করছি। আমরা লাস্ট পোরশনে past simple tense অবধি কমপ্লিট করে এসেছিলাম। Now I am slowly moving forward to past continuous tense. ফলো করো। past continuous নিয়ে আজকে আমরা কাজ করতে যাচ্ছি। এবারে past continuous tense অনেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতন, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে ঘটনাটা বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এক্স্যাক্টলি মনে করো সেই টাইপেরই কথাটা বলা হচ্ছে, কিন্তু অতীতকালের বিষয়টাকে বলা হচ্ছে। আমি একখানে বললাম আমি ক্রিকেট খেলছি, সো আই এম প্লেইং ক্রিকেট। আরেক ক্ষেত্রে কি বললাম যে আমি ক্রিকেট খেলছিলাম, তখন সেটা হয়ে যাচ্ছে আই ওয়াজ প্লেইং ক্রিকেট। অর্থাৎ যে কাজটা অতীতে চলছিল এখন আর চলছে না, তার জন্য এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সূত্র অ্যাজ ইউজুয়াল, সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসার পর ওয়াজ অথবা ওয়্যার, রাইট। মেইন ভার্ব বসবে, তার সাথে আইএনজি যুক্ত হবে এবং সর্বশেষে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, মেইন ভার্বের সাথে আইএনজি এবং অবজেক্ট, রাইট। এবারে লক্ষ্য করো, সাবজেক্টটা লিখলাম আই, এখান থেকে ওয়াজ কথাটা আসলো, তাহলে আই ওয়াজ ডুইং, ডুইং মানে কাজ করা, ডু হলো মেইন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করা হলো ডুইং, অবজেক্টটা হলো দা ওয়ার্ক। তাহলে আই এম ডুইং দা, সরি আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক। তার মানে এই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেটা ছিল am, সেই কথাটাই এখানে রিপ্লেস হয়ে গিয়ে হয়ে গেল কি ওয়াজ। অ্যাজ ইউজুয়াল আমটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি ছিল? হেল্পিং ভার্ব। এই ক্ষেত্রে ওয়াজটা হয়ে যাবে হেল্পিং ভার্ব এবং ডুটা হলো মেইন ভার্ব, এই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। অর্থাৎ অতীতে এই কাজটা চলছিল, আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, আমি কাজটি করছিলাম, এখন আর কিন্তু করছি না। সাধু ভাষায় যদি দেখা যায় তবে তেছিলাম, তেছিলেন, তেছিলাম, তেছিলেন, তেছিলে দিয়ে যদি বাংলায় কোনো বাক্যের পরিসমাপ্তি ঘটে তবে তার জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। আমি গান গাইতেছিলাম, সো আই ওয়াজ সিঙ্গিং সং। তুমি, তুমি চিঠি লিখিতেছিলে, ইউ ওয়ার রাইটিং দ্য লেটার। তিনি দিল্লি যাইতেছিলেন, হি ওয়াজ গোয়িং টু দিল্লি। তার মানে সাধু ভাষায় যদি এই কথাগুলো থাকে তবে সেক্ষেত্রে আমরা কিন্তু এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অর্থাৎ যে ঘটনা পাস্টে চলছিল, পাস্টে চলছিল, তার জন্য আমরা এই টেন্সটাকে কিন্তু ইউজ করে থাকি। এবং এই টেন্সের সাথে পাস্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা এটাই, শুধুমাত্র হেল্পিং ভার্বটার পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে হেল্পিং ভার্বের পরিবর্তন করলেই কোনো সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, আবার পাস্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তরিত হয়, রাইট। ন্যাচারালি অ্যাজ ইউজুয়াল ডায়ালগ রাইটিং এর ক্ষেত্রে, লেটারের ক্ষেত্রে, স্টোরি রাইটিং এর ক্ষেত্রে, বায়োগ্রাফির ক্ষেত্রে, এগুলো ক্ষেত্রে কিন্তু আমরা এই
পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। তাহলে বোঝা গেল, দিস ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ভেরি ইম্পর্টেন্ট টেন্স দিস ইজ। নাও আই এম মুভিং ফরওয়ার্ড উইথ পাস্ট পারফেক্ট টেন্স। একটু ভালো করে লক্ষ্য করো how important the past perfect tense is. ভালো করে দেখো, past perfect, past perfect এর ক্ষেত্রে কি হবে? প্রথমে থাকবে সাবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি হতো? হ্যাজ অথবা হ্যাভ বসতো, এই ক্ষেত্রে হ্যাজ আর হ্যাভটা হয়ে যাবে হ্যাড। তারপরে মেইন ভার্বের সাথে থার্ড ফর্ম এবং তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্ট যোগ হ্যাড যোগ মেইন ভার্বের থার্ড ফর্ম যোগ অবজেক্ট, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স তৈরি করার ফর্মুলা, রাইট? এক্ষেত্রে কি? আই হ্যাড, ডু সেকেন্ড ফর্ম ডিড, থার্ড ফর্ম ডান, আই হ্যাড ডান, অবজেক্ট হয়ে গেল দা ওয়ার্ক। বুঝলা তো ব্যাপারটা? আই হ্যাড ডান দা ওয়ার্ক, তার মানে এটা একটা পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। সাধু ভাষার ক্ষেত্রে এক্ষেত্রেও ব্যাপার আছে, ইয়া ছিলাম। অর্থাৎ সাধু ভাষায় কোনো বাক্য যদি ইয়া ছিলাম দিয়ে সমাপ্তি হয় আর আমাদের চলতি ভাষায় এ ছিলাম কথাটা যদি থাকে, অর্থাৎ ইয়া ছিলামটাই এক্ষেত্রে এ ছিলাম হয়ে যায়, তবে সেক্ষেত্রে এই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। এ ছিলে অথবা ইয়া ছিলে, এই ক্ষেত্রেও আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। কিভাবে? আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। তুমি, বাংলায় লিখি, তুমি তুমি ফুটবল খেলছিলে। বোঝা গেল? তুমি ফুটবল খেলছিলে, না ঠিক খেলছিলে কথাটা এক্ষেত্রে কার্যকরী করা যাবে না, তুমি ফুটবল খেলিয়াছিলে। সেক্ষেত্রে ইউ হ্যাড প্লেড ফুটবল। বোঝা গেল? এইবারে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন বলি। দুটি পাস্ট ঘটনার মধ্যে যেটি বেশি পুরনো তার জন্য পাস্ট পারফেক্ট বসে। সাপোজ এটা একটা বাড়ি, এই বাড়িতে একজন অসুস্থ, তার মানে পেশেন্ট সে। এবারে এই পেশেন্টকে দেখার জন্য বাইরে থেকে কে আসবে? একজন ডক্টর আসবে। কিন্তু ডাক্তার আসার আগেই এই রোগীটি মারা গেল বা মারা গেছিল। তাহলে কোন ঘটনাটা আগে ঘটছে? ডাক্তারের আসা না রোগীর মারা যাওয়া? ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, কিন্তু তাহলে রোগীর মারা যাওয়াটা আগে। তার মানে দুটি ঘটনার মধ্যে একটা ঘটনা ডাক্তারের আসা, একটা ঘটনা রোগীর মারা যাওয়া, এটা বেশি পুরনো। যেহেতু এটা বেশি পুরনো, সেই কারণে এই সেন্টেন্সটা ফরমেশনের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। কিরকম? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর the doctor
এটা হয়ে যাবে পাস্ট সিম্পল, বিফোর দ্য ডক্টর কেম। তার মানে যেহেতু রোগীর মৃত্যুটা আগে ঘটেছে সেই কারণে তার জন্য কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম। বোঝা গেল? অর্থাৎ দুটি ঘটনার মধ্যে এই রোগীর মারা যাওয়ার বিষয়টা আগে সংঘটিত হয়েছে একটু, তার জন্য এই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হলো। আবার লক্ষ্য করো, হ্যাজ এবং হ্যাভটা রূপান্তরিত হয়ে কি হয়ে গেছে? হ্যাড। তার মানে এই ক্ষেত্রেও শুধুমাত্র হেল্পিং ভার্বের পরিবর্তন করলেই কোনো সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে রূপান্তরিত করা যায়, রাইট? এবারে আমরা আসবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তার আগে বলে দেই এটা কি কি ক্ষেত্রে ব্যবহার হয়। এটাও সেম, ওই স্টোরি রাইটিং এর ক্ষেত্রে, বায়োগ্রাফি রাইটিং এর ক্ষেত্রে, কিছু কিছু প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এবং রিপোর্ট রাইটিং, নিউজ পেপার রিপোর্ট বা ইভেন্ট রিপোর্টিং এর ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এবারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স ফরমেশন হচ্ছে লক্ষ্য করো। সাবজেক্ট, তারপরে যেহেতু পারফেক্ট টেন্স এই কারণে হ্যাড, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সের পরে ভার্বের থার্ড ফর্ম হিসেবে বিন, মেন ভার্বের সাথে আইএনজি, আগের সেন্টেন্সের অবজেক্ট এবং সাথে হবে সময়। এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স ফরমেশনের রুলস। I had been playing football for 2 hours. আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। মাইন্ড ইট, খেলছিলাম। অর্থাৎ শুনতে আমার পাস্ট কন্টিনিউয়াস লাগছে, কিন্তু যেহেতু সময়টা এখানে আছে সেই কারণে এটা সময় পিরিয়ড থাকলেই, আমি তোমাদের লাস্ট ক্লাসেও বলেছিলাম, সব সময় সেটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে রূপান্তরিত হবে, রাইট? তাহলে এটা হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমি আজকেই ফিউচার পোরশনটাও তোমাদের দেখিয়ে দেব। প্রথমে আসি ফিউচার সিম্পল, সিম্পল ফিউচার টেন্স, ফিউচার সিম্পলও বলা যেতে পারে, অথবা ফিউচার ইনডেফিনিট টেন্সে। আইদার ফিউচার সিম্পল নাম অথবা এর নাম ফিউচার ইনডেফিনিট টেন্স। কি ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট টেন্স? এই ক্ষেত্রে সাবজেক্ট বসে, তারপরে বসে শ্যাল অথবা উইল, এখানে একটা মজা আছে, তারপরে বসে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপরে বসে অবজেক্ট। এটা হলো সেন্টেন্স ফরমেশনের সূত্র। তাহলে আই, তারপরে শ্যাল, ডু, অবজেক্ট দা ওয়ার্ক। আই এর সাথে আমি উইলও বসাতে পারি, সেক্ষেত্রে জোর দিয়ে বোঝানো হয়। আই শ্যাল ডু দা ওয়ার্ক, আমি কাজটা করব। আই উইল ডু দা ওয়ার্ক, আমি কাজটা করবই। দেখো দুটা সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু একই মানে দাঁড়াচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে জোর দিয়ে বোঝানো হচ্ছে। এখন অবশ্য সব ক্ষেত্রেই আমরা আই এর পরে উইল ব্যবহার করতে পারি, আমাকে তার জন্য কাটবে না। আমি শ্যালের পরিবর্তে যদি আই এর পরে উইল বসাই, I don't have any problem, or my marks will not be deducted. তাহলে আই আর উই এর ক্ষেত্রে আমরা সাধারণত শ্যাল বসাতাম, এখন আই আর উই এর ক্ষেত্রেও তুমি উইল বসাতে পারবে। কিন্তু যাই হোক না কেন সেন্সটা কিন্তু ফিউচার। আই শ্যাল ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব, এখনো করিনি, তার মানে ভবিষ্যতে করব। অথবা আই উইল ডু দা ওয়ার্ক, এটাও কিন্তু ভবিষ্যতে করাই বোঝানো হচ্ছে। এই ক্ষেত্রে শ্যাল আর উইল এরা এই সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। এরা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করলেও
এদের আরো একটা নাম আছে, এদের আমরা বলি মোডাল অক্সিলারি, রাইট? এই মোডাল অক্সিলারি গুলো অনেক রকমের, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড। আমি এটা তোমাদের একদিনকার এটা নিয়ে কিন্তু ডিসকাসও করা হয়েছিল আগের ক্লাসে, রাইট? তাহলে মোডাল অক্সিলারি এরাও আবার এখানে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। এবারে ন্যাচারালি প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কখন এই ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করব? ফিউচার সিম্পল টেন্স আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফিউচার সিম্পল টেন্স ন্যাচারালি আমরা ব্যবহার করতে পারি নোটিশ রাইটিং এর ক্ষেত্রে, সেটার ক্ষেত্রেই সবচেয়ে বেশি ফিউচার সিম্পল টেন্স ব্যবহার হয়। যে জিনিসটা সংগঠিত হতে যাচ্ছে তার জন্যই তো আমি বিজ্ঞপ্তি দেব। নোটিশ রাইটিং অনেক ক্লাসের সিলেবাসে কিন্তু ইনক্লুডেড। নোটিশ রাইটিং এর ক্ষেত্রে আমরা ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করি। লেটার রাইটিং এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, মানে লেটার রাইটিং এ কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সুতরাং these are very important. This particular tense is very important, to be honest, for as far as the writing is concerned, to be honest. Okay, তাহলে ফিউচার সিম্পল টেন্স ক্লিয়ার। সাবজেক্ট থাকবে শ্যাল বা উইল, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। এইভাবে আমাকে সেন্টেন্সটা ফরমেশন করতে হবে। আমি যদি কোনো কিছুকে বোঝাতে চাই যে সেটা ভবিষ্যতে হবে, তার জন্য আমাকে এই স্ট্রাকচার ফলো করে কিন্তু লিখতে হবে। এবারে আমি আসছি ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াসটা বলার আগে আমি একটা কথা বলে রাখি, এর পর তিনটে যে টেন্স দেখাবো এদের ততটা ব্যবহার নেই যতটা এই আগের টেন্সগুলো আমি যতগুলো দেখালাম সবগুলোর ব্যবহার আছে। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খুব সামান্যই ব্যবহৃত হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্স স্ট্রাকচারটা লক্ষ্য করো। সাবজেক্ট বসবে ফার্স্টে। এবারে ফিউচার টেন্স মানেই আমাকে শ্যাল বা উইল আনতেই হবে, আনলাম। এবারে আমি কি শিখে আসলাম? শ্যাল বা উইলের পরে আমাকে ভার্বের ফার্স্ট ফর্ম আনতে হবে। আমার কাছে বি ভার্বের ফার্স্ট ফর্ম আনা ছাড়া অন্য কোনো গতি নেই। আমি আগেই বলছিলাম বি ভার্ব মানে ইজ, এম, আর, কিন্তু এই ইজ, এম, আর কখনোই শ্যাল বা উইলের সাথে বসতে পারে না, কারণ ইজ, এম, আর তোমার এদের সাথে একটা এর শত্রুতা আছে। কারণ ইজ, এম, আর হলো প্রাইমারি অক্সিলারি আর শ্যাল বা উইল হলো মোডাল অক্সিলারি। একই সেন্টেন্সে প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি কিন্তু বসতে পারে না, ঠিক আছে? তাহলে আমাকে বি ভার্বের ফর্ম হিসেবে বসাতে হবে ইজ, এম, আরটাকে। তারপরে কি বসাবো? মেইন ভার্ব, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই জন্য আইএনজি এবং অবজেক্ট। এটা হলো আমার সেন্টেন্স স্ট্রাকচার। কিরকম হতে পারে? উই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সেন্সটা একই, উই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমরা এটা করব বা করতে থাকবো, ঠিক আছে? সেটাই বোঝানো হচ্ছে উই উইল বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা এটা করতে যাচ্ছি, অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে সেটা, যে আমরা এটা করতে যাচ্ছি বা করার জন্য রেডি হচ্ছি। ইটস লাইক দ্যাট। ওকে, ব্যবহার খুব কম, খুব কম এটা ব্যবহার হয়। কিছু কিছু ক্ষেত্রে লেটার রাইটিং এ আমরা ব্যবহার করতে পারি। আমি যে একদমই বলছি না এটা ব্যবহার হয় না, বাট রাদার the use of this particular tense is less compared to the other tenses. এবারে ফিউচার পারফেক্ট, এর ব্যবহার আরো নগণ্য। ফিউচার পারফেক্ট ভালো করে দেখো, ফিউচার পারফেক্টটা শিখতে কিন্তু সবগুলো টেন্সই হবে। 12টা টেন্সের সম্পর্কেই আমার একদম পুঙ্খানুপুঙ্খ জ্ঞান লাগবে, কারণ আমি কখন কোন টেন্স ব্যবহার করব ইট ডিপেন্ডস অন my skill of listening this particular tense. Future perfect subject, তারপরে আমি বসাবো shall অথবা will। এবারে shall বা will যখনই বসবে পারফেক্ট টেন্স, তো আমি সর্বদাই have বসাবো। মাইন্ড ইট, হ্যাজ কিন্তু কখনো বসবে না, এরও একটা সমস্যা আছে। শ্যাল আবার উইলের সাথে কখনো হ্যাজ বসে না, ঠিক আছে? সর্বদাই এটা হ্যাভ বসবে। এবারে হ্যাভ বসার পর কি বসে? হ্যাজ বা হ্যাভ এর পরে যদি কোনো ভার্ব বসে তার থার্ড ফর্ম বসে এবং অবজেক্ট। তাহলে
এক্ষেত্রেও আমরা এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে হ্যাভ যেহেতু পারফেক্ট টেন্স, তাহলে পারফেক্ট টেন্সে তারপরে মেইন ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। উই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ঠিক আছে, খুব নগণ্য ব্যবহার, বাংলায়ও আমরা ন্যাচারালি এই টাইপের কথা কিন্তু ইউজ করি খুব কম। এবারে সেন্টেন্স স্ট্রাকচারটা নোট করে নাও, ভালো করে জানা থাকবে অ্যাটলিস্ট জিনিসটা। ডেফিনেটলি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি এই সেন্টেন্স স্ট্রাকচারের বেসিসে তাকে কিন্তু অ্যান্সারটা দিতে ক্যাপেবল হব, রাইট? এবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আসি আমি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটাই আমাদের টেন্সের লাস্ট সেগমেন্ট। কি এটা? সাবজেক্ট ফার্স্টে হবে, এবারে ফিউচার পারফেক্টের রুলস আসবে, তার মানে শ্যাল বা উইল, ফিউচারের জন্য শ্যাল বা উইল বসবে, বসুক শ্যাল বা উইল। পারফেক্টের জন্য আসবে হ্যাভ, এবারে হ্যাভ বসানোর পর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস তাই জন্য বসবে বিন। এক্স্যাক্টলি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের মতই বিন। এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে হ্যাডও তো বসতে পারে, হ্যাড কেন বসবে না? আমি আগেই বলে দিচ্ছি, শ্যাল বা উইলের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ছাড়া অন্য কোনো কিছু বসবে না। হ্যাভ, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট এবং সময়। দিস ইজ দ্য সেন্টেন্স স্ট্রাকচার অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 3 ঘন্টা ধরে কোনো কাজ করতে থাকবো। আই শ্যাল বা উইলের বাধ্যবাধকতা নেই। I will have done the work, sorry, I will have been doing the work for 3 days. 3 দিন ধরে আমি কাজটা করতে থাকবো। দেখো একদম এটা স্ট্রাকচার ফলো করে কিন্তু হলো। তাহলে ইন টোটাল আমরা 12টা টেন্স দেখলাম, তার মধ্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা কম্পারেটিভলি অন্য 9টা টেন্সের ব্যবহার থেকে কিন্তু কম। তাই বলে এটা কি ইম্পর্টেন্টের দিক থেকে এরা কি পিছিয়ে থাকছে? সেটা কিন্তু মোটেই না, এরাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট লাইক আদার টেন্সেস। ঠিক আছে, প্রত্যেকটা খাতার মধ্যে লিখে নাও। এবং এর ব্যবহার ন্যাচারালি হয়ই না, খুব কম ক্ষেত্রে হয় আর কি। সেই জন্য এটার ব্যবহারটা সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, আগে জিনিসটা শিখে গেলে তোমরাই বুঝতে পারবে যে কোথায় কোনটা ব্যবহার হয়। তোমরা যে কাজটা করতে পারো, তোমাদের দেখো টোটাল 12 রকমের টেন্স শেখা হয়ে গেল। আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে 12 রকমের টেন্স থেকে ফলো করে 12 রকমের টেন্স ফলো যদি করো, তাহলে এই 12 রকমের টেন্সের বেসিসে প্রত্যেকটা টেন্স থেকে 5টা করে সেন্টেন্স আলাদা আলাদা ভার্ব ব্যবহার করে করো। তার মানে 60টা সেন্টেন্স ফরমেশন করো আফটার টেকিং দ্য হেল্প ফ্রম দিস ফর্মুলা। ঠিক আছে, এই সেন্টেন্স স্ট্রাকচার গুলোর থেকে হেল্প নেওয়ার চেষ্টা করো। তাহলে দেখো 12টা টেন্সের ক্ষেত্রে তুমি যদি 5টা করে সেন্টেন্স তৈরি করো বিভিন্ন ভার্ব দিয়ে, তাহলে 5 বারং 60, 60 সেন্টেন্স উইল বি ফর্মড। এবং তুমি যত সেন্টেন্স ফর্মেশন করতে পারবে, ইওর কনফিডেন্স লেভেল উইল বি ইনক্রিজড লাইক দ্যাট। এবং কনফিডেন্স লেভেল ইনক্রিজড হলেই ইউ উইল বি ক্যাপেবল to shift your mind from this particular tense segment to the writing section. Okay, যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে ডেফিনেটলি আমি নিচে লিংকের ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার মেল আইডি আছে, সেখান থেকে তোমরা কিন্তু আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আই উইল বি হ্যাপি টু গেট কোশ্চেন্স ফ্রম ইউ। যদি তোমরা কোশ্চেন করো আমি আরো ক্লিয়ার হব যে ইউ পিপল are seriously dealing with this particular topic. ঠিক আছে, just follow it out. এবং I am telling you, I am preparing all these videos and all these teaching classes I am arranging as far as this lockdown situations are concerned. এই লকডাউনের জন্য আমাকে এটা করতে হচ্ছে এবং
এটাকে কনসিডার করেই কিন্তু আমি ইজ ডুইং অল দিস থিং ফর ইউ। যদি কারো হেল্প হয় আই উইল বি ভেরি হ্যাপি ফর দ্যাট। প্লিজ ডু ইট আউট। ঠিক আছে, অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক, ক্লজ, ন্যারেশন বা ভয়েস, সেই জাতীয় কোনো টপিক নিয়ে কিন্তু ডিসকাস হবে। আরেকটা কথা বলছি, ইফ ইউ পিপল ওয়াচ দিস পার্টিকুলার ভিডিও, প্লিজ ফলো দ্য আদার ভিডিওস অলসো, তাহলে কিন্তু ইন্টারলিঙ্কড হবে। এটা পার্ট 3, ডেফিনেটলি পার্ট 1 এবং পার্ট 2টাও কিন্তু ফলো করবে। তাহলেই তোমার একদম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যদি পরপর দেখো, ইয়োর কনসেপ্ট উইল বি ক্লিয়ার লাইক ওয়াটার। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো সকলে।